মানে গ্রীষ্ম প্রধান খুব বেশি উষ্ণ অঞ্চল পৃথিবীর ট্রপিক্যাল। আর সাব ট্রপিক্যাল হইল ওই যেরকম এশিয়া দেশ এইগুলা। এখানে ট্রপিক্যাল বুঝাইতে গেলে কেমনে বুঝাই, আমাদের গ্লোব আছে না, মাঝখান দিয়ে ইকুয়েটর থাকে। ইকুয়েটরের বাংলা কি? যেখানে সূর্য সবসময় খারাপভাবে পড়ে এবং এখানে তাপমাত্রা খুবই উষ্ণ থাকে। এই এরিয়াতে সবসময় বৃষ্টিপাত হয়, খুবই গরম থাকে, যেরকম আমাজন অঞ্চল, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ আছে। আর এর থেকে 25 ডিগ্রি উত্তর এবং দক্ষিণের দুইটা রেখা যদি টানি, সেখান দিয়ে যে এরিয়াগুলা পড়ে বিষুবরেখা স্যার। বিষুবরেখা, তাই না? বিষুবরেখার আশেপাশে যে অঞ্চলগুলো পড়ছে সেগুলো হলো ট্রপিক্যাল। আর বিষুবরেখার উত্তরে বা দক্ষিণে যদি সম্ভবত 25 ডিগ্রি এদিক ওদিক, সেটা হলো সাব ট্রপিক্যাল এরিয়া। এগুলোর মধ্যে এই যে এশিয়ান দেশগুলো পড়ে। তো এই সমস্ত এরিয়ার যেগুলো আরবান এরিয়া আছে, সেমি আরবান এরিয়া, সেইখানে এই ডেঙ্গু জ্বরের রোগী বেশি পাওয়া যায়। একটু শহর এরিয়াতে। The virus responsible for causing dengue is called dengue. আচ্ছা, উচ্চারণটা হলো অ্যাকচুয়ালি আমরা ডেঙ্গু বলি, উচ্চারণটা হলো ডেঙ্গি। ভালো উচ্চারণ। তো যে ভাইরাসটা ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গি জ্বর তৈরি করে, এটার নাম হলো ডেঙ্গি ভাইরাস। সংক্ষেপে DEN, ডেন, তারপর ভি, ভাইরাস। তো ডেঙ্গি ভাইরাস, there are 4 ডেঙ্গি ভাইরাস সেরোটাইপস। 4 ধরনের ডেঙ্গু ভাইরাস আছে। 4 ধরনের ডেঙ্গু ভাইরাস আছে। তো একটা মানুষ এই 4 টাইপের ডেঙ্গু জ্বর দ্বারা আক্রান্ত হতে পারে। ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4। কারো যদি ধরেন এই বছর ডেঙ্গু 1 হইল, সে কিন্তু ডেঙ্গু 1 ভাইরাসের প্রতি মোটামুটি সারা জীবনের জন্য একটা প্রোটেকশন পেয়ে যায়, মানে তার শরীরে অ্যান্টিবডি ফর্ম করে যায়। ওই ডেঙ্গু ভাইরাস দ্বারা সে সাধারণত আর আক্রান্ত হয় না। কিন্তু বাকি যে 3 ধরনের সেরোটাইপ আছে, আলাদা আলাদা যে ধরন আছে, সেগুলা দ্বারাই ইনফেক্টেড হইতে পারে। তার মানে তাহলে একটা মানুষ ওই 4 ধরনের ডেঙ্গি ভাইরাস দিয়ে 4 বার আক্রান্ত হইতে পারবে। While many dengue virus infections produce only mild illness, dengue virus can cause an acute flu-like illness. Occasionally, this develops into a potentially lethal complication called severe dengue. তো বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গু জ্বর মানে সেটা মাইল্ড আকারে দেখা দেয়, তবে কোনোটা এই ইনফ্লুয়েঞ্জার মতো, ফ্লু এর মতো অসুস্থতা নিয়ে আসতে পারে, যেরকম যেটা আমরা দেখি শরীরে বেশ ব্যথা, ফ্লু এর মধ্যে যেটা হয় এভাবে জ্বর আসে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা মারাত্মক রূপ ধারণ করতে পারে, যেটা লিথাল, এমনকি মানুষের জীবন সংহার করতে পারে। তো সেটাকে বলে সিভিয়ার ডেঙ্গু। Severe dengue is a leading cause of serious illness and death in some Asian and Latin American countries. এই যে মারাত্মক ডেঙ্গু যেটা দেখা দেয়, এটা অন্যতম কারণ, মৃত্যুর অন্যতম কারণ, বিশেষ করে কিছু এশিয়ান দেশ, তার মধ্যে বাংলাদেশেও আছে। ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকজন মারা গেছেন, এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এটা মারাত্মক রূপ ধারণ করতে পারে। It requires management by medical professionals. তো এই ক্ষেত্রে অবশ্যই যারা মেডিকেল প্রফেশনালস আছে তাদের দ্বারা
এই সমস্ত রোগীর ম্যানেজমেন্টের দরকার হয়, সেই জন্য এগুলাকে হসপিটালে ভর্তি করতে হয়। There is no specific treatment for dengue, severe dengue. এই যে ডেঙ্গু জ্বর বা সিভিয়ার যে ডেঙ্গু জ্বর যেটাই হোক, তার কোনো সুনির্দিষ্ট ট্রিটমেন্ট নেই, মানে স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। আমরা জানি যে কোনো ভাইরাসেরই অ্যালোপ্যাথিক অ্যান্টিভাইরাল তেমন কোনো ওষুধ নেই। যে সেই কারণে অ্যালোপ্যাথিক চিকিৎসায় দেখেন যেগুলো ভাইরাস দ্বারা হয়, যেরকম এই যে কোভিড-19, তারপরে হচ্ছে এই যে ডেঙ্গি ভাইরাস, তারপরে যত আছে যে চিকেন পক্স হয়, হাম হয়, এগুলো কোনোরই অ্যালোপ্যাথি চিকিৎসা নেই। যে হেপাটাইটিস বি, এইডস রোগ, এগুলো সবগুলো ভাইরাস দিয়ে হয়, এগুলার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নেই। তবে ওরা এই লক্ষণ ভিত্তিক ওষুধ দেয়, জ্বর হলে জ্বরের ওষুধ দেয়, ভিতরে অন্য কোনো সমস্যা হলে সেগুলা ম্যানেজ করে, এইভাবে রোগীর ট্রিটমেন্ট করে। যেরকম ধরেন এই যে কোভিড-19 হলে আর একটা পরীক্ষা করায় ডি ডায়ামার, এটা যারা বুঝছে যে এই রোগীর শরীরে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা আছে কিনা। ডি ডায়ামার বেশি হলে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে, সেক্ষেত্রে অনেক সময় হার্ট তার কার্যক্রম বন্ধ করে দিতে পারে। সেই জন্য আর আগের থেকেই এইভাবে চিকিৎসা করে, যেহেতু রোগীর ডি ডায়ামার বেশি, তার মানে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেশি, সেই জন্য আর আগের থেকে রক্ত পাতলা করার জন্য কিছু ইনজেকশন দেয়, এইভাবে ট্রিটমেন্ট করে। তারপরে এসে মূল রোগের আসলে ওই রকম চিকিৎসা অ্যালোপ্যাথিতে নেই। তো ডেঙ্গুর ক্ষেত্রেও ঠিক সেই একইভাবে ওরা চিকিৎসা করে, যে যে ধরনের সমস্যা দেখা দেয় সেগুলাকে মোকাবেলা করার চেষ্টা করে। আর্লি ডিটেকশন অফ ডিজিজ প্রোগ্রেশন অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার ডেঙ্গু and access to proper medical care lowers fatality rates of severe dengue to below 1%. তো শুরুতেই যদি ওরা নির্দিষ্ট করতে পারে যে এই ডেঙ্গু জ্বরটা, এটার প্রোগ্রেস অনেক বেশি হচ্ছে এবং এটা সিভিয়ার ডেঙ্গুতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী তারা যদি ঠিকমতো মেডিকেল কেয়ার দেয়, তাহলে এই রোগীর ফ্যাটালিটি রেট, মানে মৃত্যুর হার অনেক কমে যায়, সেটা 1%-এরও নিচে চলে আসে। The global incidence of dengue has grown dramatically in recent decades. তো ডিকেটস হলো 10 বছর, এক ডিকেটস বলে। তো রিসেন্ট ডিকেটস গুলাতে দেখা যাচ্ছে যে এই ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেশি বেড়ে গেছে এবং দিন দিন এটা বাড়তেছে। About half of the world's population, সারা ওয়ার্ল্ডের বর্তমানে যে জনসংখ্যা আছে তার প্রায় অর্ধেকই এই ডেঙ্গু জ্বরের রিস্ক আছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। There are an estimated 100 to 400 million infection each year. প্রতি বছর গড় পড়াতায় 100 মিলিয়ন থেকে শুরু করে, 100 মিলিয়ন মানে কি 10 কোটি, তাই না? 10 কোটি থেকে 40 কোটি মানুষ প্রতি বছর এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিপেন্ডস অন ইফেক্টিভ ভেক্টর কন্ট্রোলস মেজার। ভেক্টর হলো যেগুলার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসটা ছড়ায়, যেরকম মশায়, যে ক্ষেত্রে এডিস মশা, তো এগুলো হচ্ছে ভেক্টর। যদি এগুলাকে আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে এইগুলোর কন্ট্রোলের উপর ভিত্তি করে এই ডেঙ্গুর প্রিভেনশন এগুলো নির্ভর করে। আমরা যদি ঠিকভাবে এই ভেক্টরগুলো কন্ট্রোল করতে পারি, ডেঙ্গু মশার যদি আমরা আগের থেকেই সেগুলাকে মেরে ফেলতে পারি, তাহলে ডেঙ্গু জ্বরের প্রকোপটাও কমে যাবে। Sustained community involvement can improve vector control efforts substantially.
আচ্ছা, যাই হোক, এখান থেকে মূল কিছু জিনিস পাওয়া গেল যে ডেঙ্গুটা মূলত ট্রপিক্যাল কান্ট্রি যেগুলো আছে, গ্রীষ্মপ্রধান উষ্ণ অঞ্চল, সেখানে হয়, এবং সাবট্রপিক্যাল ক্লাইমেট যেখানে আছে সেখানে বেশি হয়। বিশেষ করে শহর এলাকা বা যেগুলো সেমি শহর এলাকায় সেইখানে এটার প্রকোপ বেশি পাওয়া যায়। ডেঙ্গু জ্বরের 4টা ধরন আছে, 4টা সেরোটাইপ। তো সবগুলো দ্বারা আক্রান্ত হতে পারে মানুষ। যে সেরোটাইপ দ্বারা আক্রান্ত হয় ওইটার প্রতি সে লাইফ লং হয়ে যায়, কি বলে, প্রোটেকশন পায়, কিন্তু বাকিগুলা দ্বারা তখন তারা আক্রান্ত হতে পারে। তো একটা জিনিস বলে নেই এখানে, ধরেন কারো যদি একটা ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, ধরেন ডেঙ্গি ভাইরাস 1 দ্বারা কেউ এই বছর আক্রান্ত হলো, সে ঠিক হয়ে গেল। ঠিক হয়ে গেলে পরের বছর সে আর, পরের থেকে সে আর ডেঙ্গি ভাইরাস 1 দ্বারা আর আক্রান্ত হবে না, কিন্তু সে ডেঙ্গু ভাইরাস 2 বা 3 বা 4 দ্বারা আক্রান্ত হতে পারে। কারণ কেউ একবার একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে পরের বার যদি সে অন্য কোনো সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ডেঙ্গিটা মারাত্মক হওয়ার ঝুঁকি অনেক গুণে বেড়ে যায়, সেগুলো প্রায়ই মারাত্মক হয়। সেই জন্য যার একবার ডেঙ্গু জ্বর হয়েছে, সেকেন্ড বার যদি সে আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়, তাহলে সেটা মানে সিভিয়ার ডেঙ্গুতে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে ডেঙ্গু জ্বরের টিকা দেওয়া, মানে ওইভাবে টিকা দিয়ে বিশাল এক সমস্যা পড়ছিল থাইল্যান্ডে। তো একবার টিকা দিল, টিকা দেওয়ার পরে যে সেরোটাইপের উপর ভিত্তি করে টিকা দিয়েছিল, পরবর্তী দেখা যায় অন্য কোনো সেরোটাইপ ওই টিকা দেওয়া মানুষের মধ্যে যখন দেখা দিল, ডেঙ্গু দেখা দিল, এবং সেগুলার প্রায় সিভিয়ার ডেঙ্গুতে পরিণত হলো এবং অনেকেই মারা গেলেন। থাইল্যান্ডে এই জিনিসটা হয়েছিল। সেই জন্য পরবর্তীকালে এখন আর যার কোনোদিন ডেঙ্গু হয় নাই তাকে কখনো আর টিকা দেওয়া হয় না। তবে যার একবার ডেঙ্গু হয়েছিল, এরকম অলরেডি হয়ে গেছে একজনের ডেঙ্গু, তাদেরকে টিকা দেয়, তাদেরকে টিকা দিলে সমস্যা হয় না। সে যেন অন্য কোনো কোনো সেরোটাইপ দ্বারা যাতে আক্রান্ত না হয়। Dengue is a mosquito-borne viral disease that has rapidly spread in all regions of WHO in recent years. WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সমস্ত কান্ট্রি এটার সদস্য, দেখা যাচ্ছে যে প্রায় সব দেশগুলোর মধ্যে রিসেন্টলি এই ডেঙ্গু জ্বরের এই ডিজিজটা দেখা দিয়েছে, এটা এটা ছড়ায় গেছে। ডেঙ্গু ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই ফিমেল মসকিটো। ডেঙ্গু ভাইরাস শুধুমাত্র মহিলা মশা, মেইনলি দ্য স্পেসিস এডিস অ্যাজেপ্টাই। এডিস অ্যাজেপ্টাই একটা আছে, এডিস মশার একটা ধরন আছে, সেইটার মাধ্যমেই মেইনলি ছড়ায়, এই মহিলা মশার মাধ্যমে মেইনলি ছড়ায়। তবে আরেকটা এডিসের আরেকটা আছে, ধরন আছে, যেটাকে বলে এডিস অ্যালবোপিক্টাস, সেটার দ্বারাও ছড়াতে পারে, তবে এটা দ্বারা কম ছড়ায়। These mosquitoes are also vector of চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার অ্যান্ড জিকা ভাইরাস। তো এই এডিস মশাগুলাই, যেটার নাম বললাম, এডিস অ্যাজেপ্টাই আর এডিস অ্যালবোপিক্টাস, এই দুইটা মশা শুধু ডেঙ্গু ভাইরাসই ছড়ায় না, এগুলো চিকুনগুনিয়া ভাইরাসও ছড়ায়, ইয়েলো ফিভার এবং জিকা ভাইরাসও এই সমস্ত মশার মাধ্যমে ছড়ায়। Dengue is widespread throughout the tropics with local variation in risk influenced by rainfall, temperature, relative humidity, unplanned rapid urbanization. তো এগুলো তো এই যে ট্রপিক্যাল কান্ট্রি গুলো তো ছড়ায়, তবে লোকাল কিছু বিষয়, যেরকম যে কিভাবে তাদের বৃষ্টিপাত, রেইনফল, তারপর টেম্পারেচার, তারপরে ওই এলাকার হিউমিডিটি, তারপরে অপরিকল্পিত যদি শহর গড়ে ওঠে দ্রুত, সেই সমস্ত এরিয়া তেও এগুলোর উপর নির্ভর করে ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ভর করে। ডেঙ্গি কজ এ ওয়াইড স্পেকট্রাম অফ ডিজিজ। These can range from subclinical disease
to severe flu-like symptoms in those infected. তো ডেঙ্গু জ্বরটা আমাদের শরীরে যে দেখা দেয় এটা অনেকভাবে এটার লক্ষণ প্রকাশ করে। কিছু রোগী থাকে সাব ক্লিনিক্যাল, মানে সেই রোগী জানেও না যে তার মধ্যে ডেঙ্গু জ্বর হয়েছে, ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের মধ্যে সিমটম প্রকাশ পায় না। আবার কারো কারো মধ্যে মারাত্মক ফ্লু লাইক সিমটমস প্রকাশ পায়। Although less common, some people develop severe dengue. যদিও সংখ্যায় কম, কিছু লোক তাদের মধ্যে সিভিয়ার ডেঙ্গু ডেভেলপ করে, which can be any number of complications associated with severe bleeding, organ impairment, and or plasma leakage. এই ধরনের রোগীগুলা সেগুলা যেগুলো সিভিয়ার ডেঙ্গু ফর্ম করে সেগুলোর মধ্যে না যে কোনো ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে, যেরকম মারাত্মক ব্লিডিং হইতে পারে, তারপরে শরীরের কোনো অঙ্গের কার্যক্রম ব্যাহত হইতে পারে, আর প্লাজমা লিকেজ হতে পারে। প্লাজমা লিকেজ হলো আমাদের যে রক্তের নালী আছে সেখান থেকে এই প্রোটিন রিচ যে প্লাজমা সেগুলা ওই রক্তের নালী থেকে বের হয়ে সারাউন্ডিং টিস্যুতে ঢুকে যায়, শরীর থেকে প্লাজমা লস হয় এবং এটা খুব খারাপ অসুখ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যখন জ্বরটা দেখা যায়, আমরা খুশি হই যে 4-5 দিন রোগে জ্বরে ভুগলো, এখন জ্বরটা কমে যাচ্ছে, এখন তেমন হচ্ছে না, কিন্তু দেখা যায় সেই সময়টাতেই এই প্লাজমা লিকেজ শুরু হইতে পারে এবং তখন খুব রোগী মারাত্মক অবস্থায় পৌঁছাতে পারে। মানে যে জিনিসটা হয় প্লাজমা লিকেজের কারণে তার মধ্যে শক হইতে পারে, মৃত্যুবরণ করতে পারে। তো সেই জন্য সিবিসি টেস্টটা করতে হয়, প্রত্যেকটা ডেঙ্গু জ্বরে দেখতে হয় যে প্লাটিলেট কাউন্ট কেমন আছে। এর সাথে আরেকটা জিনিস দেখতে হয় যে রক্তের যে উপাদানগুলো সেগুলোর ঘনত্ব, ওই যে হেমাটোক্রিটটা বেড়ে যায়, মানে যেগুলা ডেঞ্জার, যেখানে ডেঙ্গু জ্বরের মানে খুব মারাত্মক হইতে পারে, যে যদি দেখেন হেমাটোক্রিট প্রায় 20% বেড়ে গেছে, সেক্ষেত্রে মানে এই রক্তক্ষরণ হওয়ার, প্লাজমা লিকেজ হওয়ার সম্ভাবনা মানে অনেক বেশি। তো এই ধরনের রোগীকে অবশ্যই নানাভাবে ম্যানেজমেন্ট করতে হয়। তো অনেক সময় এগুলোকে হসপিটালের সুবিধা যেখানে আছে সেখানে রেখে চিকিৎসা করা ভালো। সিভিয়ার ডেঙ্গি has higher risk of death when not managed appropriately. যদি এই অবস্থায় সেদের এগুলোকে সঠিকভাবে ম্যানেজমেন্ট না করা হয় তাহলে মৃত্যুর ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। সিভিয়ার ডেঙ্গি ওয়াজ ফার্স্ট রিকগনাইজড ইন 1950s। 1950 সালের দিকে প্রথম এই সিভিয়ার ডেঙ্গি প্রথম রিকগনাইজড হয়। ডিউরিং ডেঙ্গি এপিডেমিক্স ইন ফিলিপাইন্স অ্যান্ড থাইল্যান্ড। প্রথম এই ফিলিপাইন এবং থাইল্যান্ডে যখন ডেঙ্গু জ্বর এপিডেমিক আকারে, মহামারী আকারে ছড়ায় পড়ে, তখন সেই সময়ই প্রথম এই সিভিয়ার ডেঙ্গি সাথে মানুষ পরিচিত হয়। টুডে সিভিয়ার ডেঙ্গি এফেক্টস মোস্ট এশিয়ান অ্যান্ড ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ। এখনকার সময়ে বেশিরভাগ এশিয়ান কান্ট্রিতে যারা আছে, বাংলাদেশ, ভারত, এগুলা ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলোতেও এই ডেঙ্গু জ্বর, এগুলা সিভিয়ার ডেঙ্গু জ্বর এখন দেখা দেয় and has become a leading cause of hospitalization and death among children and adults in this region. এই সমস্ত এরিয়ার যে সমস্ত শিশু আছে বা বয়স্ক আছে তারা, তাদের অন্যতম কারণ হলো এই সিভিয়ার ডেঙ্গু, যার কারণে তাদের হসপিটালে ভর্তি হইতে হয় এবং অনেকে মৃত্যুবরণ করে। ডেঙ্গি ইজ কজড বাই এ ভাইরাস অফ ফ্লেভিভিরিডি ফ্যামিলি। তো ভাইরাসের যে ফ্যামিলি ফ্লেভিভিরিডি, সেই ফ্যামিলির একটা ভাইরাস, and there are 4 distinct, এটা 4টা ধরন আছে, বাট ক্লোজলি রিলেটেড, একটা একটার সাথে খুবই সম্পর্কিত। ক্লোজলি রিলেটেড সেরোটাইপস অফ দ্য ভাইরাস দ্যাট কজ ডেঙ্গু, এগুলোর নাম হলো ডেঙ্গু ভাইরাস 1, ডেঙ্গু ভাইরাস 2, ডেঙ্গু ভাইরাস 3 এবং ডেঙ্গু ভাইরাস 4।
Recovery from infection is believed to provide lifelong immunity against that serotype. যে সেরোটাইপ দ্বারা যে ধরন দ্বারা ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়, ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয় কোনো রোগী, সাধারণত সেই সেই ভাইরাসের প্রতি লাইফ লং ইমিউনিটি তার শরীরে তৈরি হয়ে যায়। However, cross immunity to the other serotype after recovery is only partial and temporary. কেউ যদি একটা ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয়, সে সেই ভাইরাসের প্রতি, ধরেন ডেঙ্গু ভাইরাস 1 দ্বারা আক্রান্ত হলে, তাহলে সেই ভাইরাসের প্রতি সে লাইফ লং ইমিউনিটি তার শরীরে গঠিত হয়, কিন্তু আংশিকভাবে অন্যান্য ইয়ের প্রতি এবং টেম্পোরারিলি সে অন্যান্য যে ধরন আছে 2, 3 বা 4 এগুলোর প্রতি পার্শিয়াল বা এবং টেম্পোরারি ইমিউনিটি তৈরি হয়, কিন্তু সেগুলো খুব বেশি ওগুলোকে ফিরাতে পারে না। Subsequent infection, secondary infection by other serotype increase the risk of developing severe dengue. যদি কারো একটা ধরন দ্বারা আক্রান্ত হয়, সে যদি অন্য কোনো ধরন দ্বারা পরবর্তীতে আক্রান্ত হয়, তবে সেগুলোর কারণে তার শরীরে মারাত্মক এই যে ডেঙ্গি, যেটা সিভিয়ার ডেঙ্গি, সেটা ডেভেলপ করার ঝুঁকি বেড়ে যায়। ডেঙ্গি হ্যাজ ডিস্টিংক্ট এপিডেমিওলজিক্যাল প্যাটার্ন। আচ্ছা আচ্ছা, এগুলো বাদ দিই। কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে স্যার। আচ্ছা, এটা এগুলা বেশি পড়বো না, আমরা অন্য কিছু সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আচ্ছা, পড়েন। থেরাপিউটিক্স দিন স্যার, এটা শেষ হলে। আচ্ছা, আচ্ছা, এখানে পৃথিবীতে কেমন হয় দেখেছে যে একটাতে দেখছে যে গড়পড়াতে 390 মিলিয়ন মানুষ ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয় প্রতি বছর। যদি রেঞ্জ হিসাবে বলে 284 মিলিয়ন থেকে 528 মিলিয়ন পর্যন্ত, যাদের মধ্যে 96 মিলিয়ন, এই 96 মিলিয়ন মানে প্রায় 9 কোটির উপরে, তো তারা ওই তাদের মধ্যে এত মানুষ আক্রান্ত হইলেও 96 মিলিয়ন মানুষের মধ্যে এই ডেঙ্গু জ্বরের ক্লিনিক্যালি এর লক্ষণগুলো প্রকাশ পায়। তাদের মধ্যে অনেকে আক্রান্ত হয়, যেরকম কোভিড রোগও অনেকে আক্রান্ত হয়, কিন্তু সবার মধ্যে সিমটম প্রকাশ পায় না। যাই হোক, এটা কিন্তু দিন দিন বাড়তেছে। হ্যাঁ, যে আগে যেভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইতো, এখন দেখা গেছে তার চেয়ে প্রায় 8 গুণ বেড়ে গেছে গত 2 দশকে। হ্যাঁ, যদি গত 20 বছরের মধ্যে, 20 বছর আগে যে হারে ডেঙ্গু জ্বর হইতো, তার চেয়ে এখন ডেঙ্গু জ্বরের আক্রমণ প্রায় 8 গুণ বেড়ে গেছে, 8 গুণের চেয়েও বেশি বেড়ে গেছে। 2000 সালে টোটাল ডেঙ্গুর কেস ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ কেস। 2010 সালে এসে সেটা হয়ে গেছে 24 লক্ষ। 2019 সালে সেটা হয়ে গেছে 52 মিলিয়ন। 52 মিলিয়নে কত হয়? সরি, 5.2 মিলিয়ন, মানে 52 লক্ষ। তো যাই হোক, 2000 সালে টোটাল মৃত্যু হয়েছিল 960 জন। 2015 সালে এসে সেটা হয়ে যায় 4032 জন। এভাবে দিন দিন এটা সংখ্যাটা বাড়তেছে। আচ্ছা, ছড়াই কিভাবে সেটা তো জানেন, মস্কিটোর মাধ্যমে ছড়ায়। মশা আগে কারো ডেঙ্গু জ্বরে আক্রান্ত, কারো খায়, রক্ত খায়। ধরেন আমার শরীরে ডেঙ্গু জ্বর আছে, আমার এই মশাটা কামড়াইলো, এডিস এজাপ্সাই। এডিস এজাপ্সাই মূলত এই মশাগুলা বেশিরভাগ কামড়াই হলো খুব সকালের দিকে, হ্যাঁ, ভোরের দিকে, আবার এই সন্ধ্যার দিকে, যখন
বিকালের দিকে আর কি, সূর্য অস্ত যাওয়ার আগে আগে, এই দুইটা টাইমে বেশি কামড়ায়। তো তাদের শরীরে এই জীবাণু ঢোকার পরে তাদের শরীরে পেটের মধ্যে এটা বেশ কিছুদিন ওইখানে বংশবৃদ্ধি করতে থাকে এবং পরবর্তীতে যখন অন্য সুস্থ মানুষকে কামড়ায় তখন তার শরীর থেকে ওই ভাইরাসটা সুস্থ মানুষের শরীরে ঢুকে যায়। কারোর মধ্যে যদি মশা কামড় দেয় তার 2 দিন আগের থেকেই, ধরেন কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইলো, সেখান থেকে তার লক্ষণ শুরু হইতে তো বেশ কয়েকদিন লাগে, কিন্তু তার লক্ষণ শুরু হওয়ার 2 দিন আগে থেকেই তার শরীর থেকে এই ভাইরাসটা মশার মাধ্যমে ছড়াতে পারে এবং সুস্থ হয়ে যাওয়ার পরেও, মানে লক্ষণ তার শরীর থেকে চলে যাওয়ার পরেও তার শরীরের তার রক্ত থেকে এই ডেঙ্গু ভাইরাসটা কোনো মশার মাধ্যমে ছড়াতে পারে। তো যাই হোক, এমনি এটা ছড়াই ওইভাবে, মানুষ থেকে মানুষে ছড়ায় না, যেটা আমরা এই কোভিড-19 দেখি। এখানে ছড়াতে গেলে মাঝখানে অবশ্যই এই এডিস অ্যাজারসাই বা এডিস আরেকটা জানি কি বললাম, অ্যালবোপিক্টাস নাকি, এই দুইটা মশা দিয়েই, এডিস অ্যালবোপিক্টাস, এই দুইটা মশার মাধ্যমে ছড়ায়। তবে কোনো মার যদি ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয়, তার থেকে তার বাচ্চা, পেটের বাচ্চা, সে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হতে পারে। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য নিয়ে দেখা দেয় এখানে দেখেন। আমরা ডেঙ্গুর সিমটমে চলে আসি, এত ইয়া না করে মশা কেমনে ছড়ায় টড়ায় এগুলো দরকার নেই। Dengue is a severe flu-like illness that affects infants, young children, adults. মানে একদম শিশু থেকে শুরু করে, ইয়ং চিলড্রেন থেকে শুরু করে এবং অ্যাডাল্ট সবাইকে এটা আক্রান্ত করে এবং সেখানে একটা মারাত্মক ফ্লু এর মতো ইলনেস তৈরি করে। অনেক ক্ষেত্রে সেখান থেকে মৃত্যু হইতে পারে। সিমটমস ইউজুয়ালি লাস্ট ফর 2 to 7 days। সাধারণত লক্ষণগুলা 2 থেকে 7 দিন থাকে। কারো জ্বর 2 দিন থেকে শুরু করে 7 দিন পর্যন্ত থাকতে পারে। আফটার অ্যান ইনকিউবেশন পিরিয়ড অফ 4 to 10 days। ইনকিউবেশন পিরিয়ড হলো শরীরের মধ্যে ভাইরাস ঢোকার পরে যতদিন লাগে তার সিমটম প্রকাশ পেতে। এটা সাধারণত 4 থেকে 10 দিন হয়। ধরেন আজকে আমি সুস্থ মানুষ, আমাকে যদি কোনো ইনফেক্টেড এডিস অ্যাজাপ্টাই মশা কামড়ায়, তার শরীর থেকে তখন ভাইরাস আমার শরীরে চলে আসবে, কিন্তু আমার শরীরে ডেঙ্গু জ্বরের সিমটম প্রকাশ পেতে 4 থেকে 10 দিন পর্যন্ত লাগতে পারে। যখন সিমটম প্রকাশ পাবে তার 2 দিন আগে থেকে আমার শরীর থেকে এই ডেঙ্গু ভাইরাস অন্য কোনো মশার মাধ্যমে ছড়াতে পারে। The World Health Organization classifies dengue into 2 major categories. ডেঙ্গুকে 2টা মেজর ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেঙ্গু জ্বর আর একটা হলো সিভিয়ার ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের ভিতরে আবার 2 ধরনের আছে, কারোর মধ্যে মানে সিমটম প্রকাশ পায়, কারোর মধ্যে প্রকাশ পায় না। এদের মধ্যে কিছু আছে ওয়ার্নিং সাইন, মানে এমন ধরনের লক্ষণ তার মধ্যে প্রকাশ পায় যেটা মানে ওয়ার্নিং দিতে থাকে, যেটা মারাত্মক হতে পারে। কোনো ডেঙ্গু জ্বরের ভিতরে যদি ওয়ার্নিং সাইন থাকে তাহলে তাকে তখন ম্যানেজমেন্টের জন্য হসপিটালে ভর্তি করে। বর্তমান সময়ে এই ডেঙ্গু জ্বরের কোনো রোগীকে সাধারণত হসপিটালে ভর্তি করা হয় না, কারণ আমরা জানি যে ডেঙ্গু জ্বরের কি বলে হসপিটালগুলো এখন কোভিড রোগীতে পরিপূর্ণ। সেই জন্য কোনো ডেঙ্গু জ্বরের রোগীকে যদি আবার কোভিড ভাইরাসে ধরে তখন সেটা মারাত্মক হয়।
বাংলাদেশে একটা ঘটনা ধরা পড়ছে এবং সে রোগী মারা গেছে। আচ্ছা, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলা কি? ডেঙ্গু জ্বরের একটা লক্ষণ হলো, যেখানে ডেঙ্গু সন্দেহ করবেন সেখানে দেখবেন যে জ্বর থাকে, উচ্চ জ্বর 104 ডিগ্রির উপরে জ্বর উঠে যায়, এবং এবং এই নিচের যে কোনো দুইটা লক্ষণ আপনি যদি তার মধ্যে উপস্থিতি দেখেন তাহলে আপনি সন্দেহ করবেন যে তার মধ্যে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি কোভিডের জ্বর সাধারণত খুব বেশি হয় না, শুরুর দিকে অতটা তীব্রভাবে দেখা দেয় না, কিন্তু অনেক লক্ষণের মিল আছে। এই ডেঙ্গু জ্বরের জ্বরটা সাধারণত অনেক বেশি হয়, 104 ডিগ্রি ফারেনহাইট উঠে যায়, এবং এর সাথে যে কোনো দুইটা লক্ষণ থাকলে আপনি সন্দেহ করবেন, কারণ কারো জ্বর 104 ডিগ্রি সাথে নিচের এই লক্ষণগুলো আছে, তখন ডেঙ্গু জ্বর সন্দেহ করবেন। এক হলো সিভিয়ার হেডেক, মারাত্মক মাথা ব্যথা করবে, তীব্রভাবে মাথা ব্যথা করবে। পেইন বিহাইন্ড দ্য আইস, চোখের পিছনে তার ব্যথা করবে, এবং মাসল পেইন এবং জয়েন্ট পেইন, মাংসপেশিতে খুব ব্যথা করে, জয়েন্ট গুলাতে ব্যথা করে, রোগীর নশিয়া থাকে, খুব বমি বমি ভাব থাকে এবং বমিও করে, সোলেন গ্ল্যান্ড, অনেক সময় গ্ল্যান্ড ফুলে যায়, এবং গায়ের মধ্যে র্যাশ ওঠে। র্যাশটা ওঠে বেশ কয়েকদিন পরে, এবং র্যাশ যদি ওঠে সেক্ষেত্রে এটাও একটা ওয়ার্নিং সাইন, সেদিকে খেয়াল রাখতে হয়। তাহলে কারো মধ্যে যদি দেখেন 104 ডিগ্রির উপরে জ্বর উঠে গেছে এবং একই সাথে যদি আরো দুইটা লক্ষণ তার মধ্যে পান, ধরেন কারো শুধু 104 ডিগ্রি জ্বর এবং সাথে প্রচন্ড মাথা ব্যথা এবং ধরেন চোখের পিছনে ব্যথা আছে, এই দুইটা লক্ষণ পেলেন, তখন সন্দেহ করবেন এই ডেঙ্গু হতে পারে। বা মাথা ব্যথা সাথে অনেক মাংসপেশিতে ব্যথা, জয়েন্ট গুলোতে খুব ব্যথা, বা খুব বমি বা বমি বা গ্ল্যান্ড ফুলে গেছে বা র্যাশ হয়েছে, এরকম যে কোনো দুইটা লক্ষণের সাথে যদি 104 ডিগ্রি জ্বর দেখতে পান, সেখানে সন্দেহ করবেন যে ডেঙ্গু জ্বর হলো কিনা। তখন ডেঙ্গু জ্বরের উপস্থিতি দেখা দিলে শুরুতে যে আমাদের টেস্টটা করতে হয় প্রথম 4 দিনের আগে, সেটা হলো ডেঙ্গি NS1, এই টেস্টটা করে আমাদেরকে বুঝতে হয়। আর এই টেস্টটা পরে করালে খুব বেশি লাভ হয় না, ধরেন 5 দিনের পরে যদি করান, 5 দিন ধরে জ্বর, তারপরে কারো পরীক্ষা দিলেন ডেঙ্গু NS1, সেক্ষেত্রে যদি নেগেটিভ আসে তার মানে এই না যে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত না, এই টেস্টটা করতে গেলে এর আগেই করতে হবে। আর এর পরের দিকে যখন আসে 6 দিন 7 দিন, মানে এক সপ্তাহ পরের থেকে, তখন যে টেস্টগুলো করতে হয় বোঝার জন্য, সেটা হলো ইমিউনোগ্লোবিন দেখতে হয়, ইমিউনোগ্লোবিন এম আর ইমিউনোগ্লোবিন জি, IgM এবং IgG, এগুলো টেস্ট করতে হয়। তাহলে আমরা ওই শুরুর দিকে 4 দিন বা এরকম সময় আমরা যে পরীক্ষাটা করব সেটা হলো ডেঙ্গু NS1, এই টেস্টটা করতে হয়, সেটা দিয়ে হয়। কিন্তু জ্বর যদি 5 দিনের বেশি হয়ে যায় সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আসতে পারে, যদিও তার ডেঙ্গু হয়েছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যদি জ্বরের দেখি যে প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে, তখন আমরা ওইগুলা করব, ওই ইমিউনোগ্লোবিন টেস্ট করব, IgM বা IgG। সিভিয়ার ডেঙ্গু, severe dengue, a patient enters what is called the critical phase normally about 3 to 7 days after illness onset. সাধারণত এই যে পেশেন্ট, যে কোনো পেশেন্ট যখন সিভিয়ার ডেঙ্গুতে প্রবেশ করে, অর্থাৎ তার অবস্থা যখন ক্রিটিক্যাল অবস্থায় চলতে থাকে, সেটা সাধারণত 3 থেকে 7 দিন পরে যায় হইতে পারে তার রোগ লক্ষণ দেখা দেওয়ার। ইট ইজ অ্যাট দিস টাইম when the fever is dropping, এই সময় সাধারণত জ্বরটা কমে যায়, হ্যাঁ, দেখা যায় 100 ডিগ্রি, তার জ্বর 100-র মতো, 100 ডিগ্রি ফারেনহাইট, that warning sign associated with severe dengue can manifest, তখনই তার মধ্যে এই ওয়ার্নিং, বিপজ্জনক সংকেতগুলা দেখা দিতে পারে, লক্ষণগুলা দেখা দিতে পারে। সিভিয়ার ডেঙ্গু ইজ পোটেনশিয়ালি ফ্যাটাল কমপ্লিকেশন, এটা অনেক সময় মারাত্মক জটিলতা নিয়ে আসে। কারণ কি হয়, এখানে প্লাজমা লিকিং হয়, রক্তের যে নালীগুলো আছে আমাদের, সেখান থেকে প্লাজমা বের হয়ে যায়, তো প্লাজমা লিকেজ হয়ে যায়,
যার ফলে ওই রক্তের মধ্যে প্লাজমার অংশ কমে যায়। তো ফ্লুইড একুমুলেশন হয়, বাইরের অংশের মধ্যে ফ্লুইড জমে। কারো অনেকেই দেখা যায় যে ফুসফুসের যে প্লুরা আছে সেখানে প্লুরাল ইফিউশন হয়, প্লুরার মধ্যে ফ্লুইড জমে যায়, কারণ রক্তের ভিতর থেকে রক্তরস বেরিয়ে যায়, তখন সেগুলা বাইরে জমা হয়। তো এক্সরে করাইলে, বুকের একটা এক্সরে করাইলে আপনি দেখতে পাবেন যে প্লুরার মধ্যে এই ফ্লুইড জমে গেছে, প্লুরাল ইফিউশন হয়েছে। অনেকের এই রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এবং সিভিয়ার ব্লিডিং হতে পারে, হ্যাঁ, মারাত্মক রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণটা তাদের মধ্যে বেশিরভাগ টাইমে ইন্টেস্টাইনে বেশি হয়। আর এই যে কি বলে প্লাজমা লিকেজটা ইন্টেস্টাইন, এইগুলোতেই হয়। রক্তক্ষরণটা অনেকে দেখা যায় যে বমি করে, বমির সাথে রক্তক্ষরণ হয়, মাড়ি থেকে রক্ত পড়ে অনেকের, বা গায়ের মধ্যে দেখা যায় যে রক্ত জমে গেছে, কালশিরে পড়ে গেছে, এরকম হয়। অনেক অর্গান ইম্পেয়ারমেন্ট হইতে পারে, অর্গানের কার্যক্রম ব্যাহত হইতে পারে। তো ওয়ার্নিং সাইন কোনগুলা? যেরকম দেখেন কারো ডেঙ্গু জ্বর 3 থেকে 7 দিন পরের থেকে আপনার শুরু হলো যে মারাত্মক পেটের ব্যথা, সিভিয়ার যদি অ্যাবডোমেনে পেইন শুরু হয়, অবিরত যদি বমি করতে থাকে, অবিরাম বমি করতে থাকে, কারো যদি শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হইতে থাকে, মাড়ি থেকে যদি রক্ত পড়তে থাকে, যদি দেখেন খুবই ফ্যাটিক, মানে খুবই অবসন্ন হয়ে পড়েছে, খুবই ক্লান্ত হয়ে পড়েছে, রোগীর মধ্যে অস্থিরতা প্রকাশ পায় খুব বেশি, এবং বমির সাথে যদি দেখেন ব্লিডিং হয়, রক্ত যায়, তখন বুঝবেন এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। যে এগুলা যদি রোগীর মধ্যে দেখেন, বুঝবেন যে রোগী সিভিয়ার ডেঙ্গুতে প্রবেশ করতে যাচ্ছে। তো এই অবস্থা হলে মানে আপনারা যারা আছেন দক্ষ, তারা তো ঠিকভাবে চিকিৎসা করবেন। যদি দেখেন যে এগুলো খারাপ হচ্ছে, তাহলে আপনাকে অনেক সময় ম্যানেজমেন্ট করতে হবে, হ্যাঁ, হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে। তো if patient manifests these symptoms during critical phase, close observation for the next 24 to 48 hours is essential so that proper medical care can be provided to avoid complication and risk of death. তার মধ্যে যখন দেখলেন এই ধরনের সিভিয়ার যে ডেঙ্গু জ্বরের যে ওয়ার্নিং সাইনগুলো যদি আপনি দেখতে পান, তাহলে সেই রোগীকে খুব নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় 24 ঘন্টা, পরবর্তী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, এবং এই সময় যে প্রপার মেডিকেল কেয়ার নিতে হয়। তাকে ওই যে ধরেন হেমাটোক্রিট বেড়ে গেলে তখন ধরেন বিশেষ ধরনের স্যালাইন এগুলো পুশ করে। তো এই ম্যানেজমেন্ট গুলা যদি ঠিকমতো করা যায়, তাহলে দেখা যায় যে কমপ্লিকেশন গুলা কমানো যাবে, সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও কমানো যাবে। ডায়াগনোসিস কিভাবে করে? যেটা করে, আপনি তো রোগী যখন আসবে আপনার কাছে হিস্ট্রি নেবেন, দেখবেন যে তারা কোনো ডেঙ্গু জ্বর এরিয়াতে প্রবেশ করছিল, যেখানে ডেঙ্গু জ্বর ধরেন প্রকোপ বেশি। সহজে করা যায় যেটা আমরা বর্তমানে কোভিড টেস্ট করি, RT-PCR টেস্ট। তো এই পিসিআর টেস্টটা মানে তো জানেন এটা সব জায়গায় সহজে করা যায় না, বিশেষ মেশিন লাগে, সেই জন্য এটা দিয়ে সাধারণত করা হয় না। তবে খুব সহজেই ওই যে যেটা করা হয়, যে ভাইরাস, একটা ধরনের শরীরের ভিতরে ভাইরাস ঢুকলে ভাইরাস এক ধরনের প্রোটিন তৈরি করে, যেটাকে বলে NS1। সেটা ডিটেকশন করার জন্য আমরা যে পরীক্ষা করি ডেঙ্গু NS1, সেই টেস্টটা আমরা করে এটা প্রায় 20 মিনিটের মধ্যেই এটার রেজাল্ট পাওয়া যায়। আর এটা করার জন্য স্পেশালাইজ কোনো লাগে না, ইকুইপমেন্টের দরকার হয় না। তো যার কারণে এটা সব জায়গায় পরীক্ষা করা যায়, এবং এটার মাধ্যমে আমরা ডিটেকশন করতে পারি যে ভাইরাসের উপস্থিতি। তবে এটা অবশ্যই ওই যে বললাম আর্লি করতে হবে, শুরুর দিকে, দেরি করলে এটার রেজাল্ট পাওয়া যায় না। আর ইমিউনোগ্লোবিন যেগুলো করা হয়, যেরকম সিরাম, IgM বা IgG, এগুলো সে অ্যান্টিবডি ফর্ম করে। তো ইমিউনোগ্লোবিন M, ইমিউনোগ্লোবিন G, এই দুইটার উপস্থিতি এগুলা এক সপ্তাহের দিকে এগুলো প্রকাশ পায়। তবে IgMটা বেশি দিন থাকে না, অল্প দিন থাকে, কিন্তু IgGটা বহু বছর থাকে শরীরের মধ্যে। তো
তো আইজিজি দিয়ে যদি ধরেন এটা কারোর মধ্যে 1 বছর আগে যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে, 1 বছর পরে পরীক্ষা করলে অনেকের মধ্যে এগুলা পাওয়া যাবে। আর এগুলো আইজিজির উপস্থিত থাকা মানে সে আগে ডেঙ্গু জ্বরের কোনো একটা ধরন দ্বারা সে আক্রান্ত হয়েছে সেটা বোঝা যায়। ট্রিটমেন্ট হলো ওই যে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই প্রচলিত চিকিৎসায়, তারা ওই যে ম্যানেজমেন্ট করে আর সিমটোমেটিক ট্রিটমেন্ট করে। আর ডেঙ্গু জ্বরের জন্য ওদের বেস্ট মেডিসিন হলো প্যারাসিটামল, তারপরে এসপিরিন, আইবুপ্রোফেন, এগুলো দ্বারা চিকিৎসা করা নিষেধ। কারণ আমরা জানি এগুলা দেয় অনেক সময় ব্যথা কমানোর জন্য এটা ব্যবহার করে, কিন্তু এই ওষুধগুলার একটা ইয়ে হলো কি শরীরের রক্তগুলো এগুলো পাতলা করে। হ্যাঁ, যার কারণে আমরা জানি ডেঙ্গু জ্বরে এমনিতে প্লাটিলেট কমে যায়, তাদের রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে রক্ত পাতলা করা যাবে না, রক্ত পাতলা করলে তাদের রক্তক্ষরণের ঝুঁকি আরো বেশি বেড়ে যায়, প্লাজমা লিকেজ আরো বেশি বেড়ে যেতে পারে। সেই জন্য তারা এই যে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন ওষুধগুলা ব্যবহার করতে নিষেধ করে। যাই হোক, আমাদের ট্রিটমেন্ট হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আমাদের তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা হলে রোগীর এই যে ম্যানেজমেন্টের জন্য এগুলো সব দিকে খেয়াল করবেন। হ্যাঁ, কারণ রোগী অনেক সময় হসপিটাল ম্যানেজমেন্টের দরকার হইতে পারে, যেগুলো বাসার থেকে বাইরে থেকে আপনি করতে পারবেন। তো যে সমস্ত রোগী এই ধরেন প্লাটিলেট কাউন্ট 100 এর নিচে নেমে যায়, কি বলে 1 লাখের নিচে নেমে যায়, আমরা জানি তো প্লাটিলেট 1.5 লাখ থেকে উপরে 4 লাখের কাছাকাছি এরকম থাকতে পারে। তো যদি এই প্লাটিলেট কাউন্ট 1 লাখের নিচে নেমে যায় তাহলে বুঝবেন সেটা সিভিয়ার ডেঙ্গু হতে পারে। অনেকের ক্ষেত্রে তো একদম নিচে নেমে যায়। আমার বড় ভাইরার মেয়ে, তার যখন ডেঙ্গু হলো, একদম ক্লাসিক লক্ষণ এই যে এর আগে একবার খুব বেশি ডেঙ্গু হলো না, হসপিটালে আইসিইউ বেড পাওয়া যাচ্ছিল না এরকম। তার যখন ডেঙ্গু হলো আমি চিকিৎসা করেছি, কিন্তু জ্বর তো সারতে একটু সময় লাগে, ভয় পেয়ে গেছে, এই জন্য আগেই হসপিটালে তাকে ভর্তি করানো হয়েছিল এবং তার অবস্থাটা বেশ জটিল হয়েছিল। মানে তার এই প্লাটিলেট কাউন্ট 20,000-এর নিচে নেমে আসছিল। তো পরে অবশ্য বেড়ে গেছে। আর ওর ব্লাড থেকে নিয়ে আমি এই ডেঙ্গু জ্বরের ইয়াটা তৈরি করছিলাম, কি বলে ডেঙ্গুর আপনার নোসট। হ্যাঁ, এবং ডেঙ্গু নোসটটা সেটা আমি অনেকের ক্ষেত্রে ব্যবহার করেছি, মোটামুটি ভালো রেজাল্টই দিয়েছে। যা কারো যদি দরকার হয় আমার কাছে আছে ডেঙ্গু জ্বরের এই ভাইরাস, তবে এটা 30 পটেন্সিতে আছে, নিতে পারবেন। আর ভ্যাকসিনের কথা যেটা বললাম, এই যে ভ্যাকসিনটা এটার আছে সেটা হলো ড্যাং ভ্যাক্সিয়া, কিন্তু এটা দেওয়ার কারণে এটা সানোফি তৈরি করেছে, কিন্তু এটা দেওয়ার পরে যে জিনিসটা হয়েছিল থাইল্যান্ডে দেখা গেছে অনেক বেশি মানুষ মারা গেছে। এর আগে আমরা যেটা বললাম যে ড্যাং ভ্যাকসিয়া হয়তো একটা সেরোটাইপের উপরে তাদের প্রোটেকশন দেয়, কিন্তু এর ভিতরে অলরেডি যদি অন্য কোনো সেরোটাইপ দ্বারা আক্রান্ত হয়ে গেছে, যারা টিকা দিছে, কারণ যে সেরোটাইপের জন্য টিকা দিছে ওইটার প্রতি সে প্রিভেনশন দিছে, কিন্তু বাকি যে 4টার যে কোনো একটা দ্বারা যখন আক্রান্ত হয়েছে তখন তাদের অবস্থা মারাত্মক হয়ে গেছে, যার কারণে এরপরের থেকে এই ভ্যাকসিনটা ওইভাবে আর দেওয়া হয় না। বর্তমানে যেভাবে দেওয়া হয়, যারা অলরেডি একবার ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয়ে গেছে একটা ইয়ে দ্বারা, তাদের ওই আগে দেখে পরীক্ষা করে, যদি দেখা যায় তাদের সেরো পজিটিভ, মানে ওই যে আইজিজি যেটা, সেটা যদি উপস্থিতি দেখতে পায় তখন তাদেরকে অনেক এই ডেঙ্গু ভাইরাসের এই টিকাটা দেয়, তখন তাদের ক্ষেত্রে আর মারাত্মক ইয়ে হয় না। কিন্তু যাদের কখনোই ডেঙ্গু জ্বর হয় নাই তাদেরকে এখন আর এই টিকা দেওয়া হয় না। তো ডেঙ্গু জ্বরের অনেক কথা বললাম, যতটুক বলছি এতটুকু অনেকের হয়তো উপকার হয়েছে। আর আমাদের ওষুধ কি, আমাদের ওষুধ বাই সিমটোমেটিক মেডিসিন। আমরা ডেঙ্গু জ্বরে যে ওষুধ, একই মেডিসিন যেগুলো কোভিডের মধ্যে লাগে, একই ধরনের ওষুধই লাগে। আমি এর আগেও বলছিলাম যে একটা রুগী যখন আমার কাছে আসলো, তার জ্বর
এবং প্রচন্ড শরীর ব্যথা, এত ব্যথা, গা ব্যথা, এই সমস্ত লক্ষণ নিয়ে তাকে আমি ওই ইউপেটেরিয়াম পারফিলিয়েটাম তার জন্য করে তাকে আমি সন্দেহ করেছিলাম তার ওবিডি হয়েছে। তো এরপরে রোগী পরীক্ষা করে ফোন দিয়ে জানায় যে আমার তো ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। তো ওই ফ্যামিলির রোগীদেরকে আমি অনেক আগে থেকে চিকিৎসা করি। তো ডেঙ্গু জ্বর ধরা পড়ছে, আমি দেখলাম যে তারা এই ওষুধ দিয়েছে। আমি বললাম কোনো সমস্যা নেই, মেডিসিন চেঞ্জ হবে না, একই মেডিসিন, আপনি এটা খেতে থাকেন। তো যাই হোক, তার কিছুদিনের মধ্যেই জ্বর সেরে গেছে, অন্য কোনো ওষুধ লাগে নাই, তারটা মারাত্মক হয়নি। তবে রিসেন্টলি 2টা রোগী চিকিৎসা করেছি। এটাও রোগী আমার কাছে আসে নাই, কিন্তু জ্বর, এই যে একটা ফ্যামিলি আছে, তাদের কারো জ্বর হইলে আমার সাথে যোগাযোগ করে, কি ওষুধ খেতে পারে, লক্ষণ সবকিছু বলে, আমি ওষুধ বলে দিই। তাদের কাছে কিছু মেডিসিনও থাকে বাসায়। তো ওষুধ খাচ্ছিল, কিন্তু জ্বর যাচ্ছিল না, জ্বরটা ওই রকম 104 ডিগ্রি উপরে উঠে যায়। আবার ওই ফ্যামিলির 3জনের সিপিএস আছে তাদের বাসায়, তাদের আত্মীয় স্বজন। তো যখন এত বেশি জ্বর, তখন আমি নিজেই বলি, ভাই আপনি একটু ডেঙ্গু ভাইরাসের টেস্টগুলো করান। তো প্রথমে বাচ্চাটা টেস্ট করে, তার পজিটিভ আসে। এর পরবর্তীতে তার মার হয় এবং তার মারও ওই পজিটিভ আসে ভাইরাস। তো বাচ্চাটা বেশ কিছুদিন ভুগছে, প্রায় 5 দিনের মতো জ্বরে ভোগে, তারপরে ঠিক হয়ে যায়। আর ওরা তো জ্বর বেশি বেড়ে গেলে নাপা প্যারাসিটামল সাপোজিটর দিয়ে দিত, যেহেতু ফ্যামিলিতে অনেক ডাক্তার আছে, আমি বললেও ফেরানো সম্ভব না। তো যাই হোক, সেটা ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু মার যে জিনিসটা হয়েছে, তার প্রচন্ড কাশি ছিল, সরি কি বলে, বমি ছিল এবং বমির সাথে আমার কয়েকবার ছবি দিছে, বমির সাথে ব্লিডিং হইতো এবং গায়ের মধ্যে র্যাশ উঠে গেছিল। তো এটা নিয়ে একটু ব্যাক পাইতে হয়েছে, বেশ কিছু ওষুধ তারা দেওয়া লাগছে, লাস্টে ফসফরাস দেওয়া লাগছে এবং ঠিক হয়ে গেছে। যাই হোক, তো ট্রিটমেন্টের কথা আর নতুন করে কি, কমন ওষুধ যেগুলো আছে সেগুলাই লাগে, যেরকম ব্রাইনিয়া, রাস্টক্স, জেলসিমিয়াম, ইউপেটেরিয়াম পারফোলিয়েটাম। আর আর যেগুলো জটিল হয়, লক্ষণে যেটা আসে, যদি বেলাডোনা আসে বেলাডোনার দিবেন, আর্সেনিক আসলে আর্সেনিক দিবেন। তো ইয়াটা হলো যে যদি হেমোরেজিক হয় সেক্ষেত্রে ওই ফসফরাস, তারপরে আর্নিকা, আরেকটা ওষুধ যেটা বলে ক্রুটেলাস হরিদাস, এই ওষুধটা অনেক ক্ষেত্রে যেখানে অনেক বেশি ব্লিডিং হয় সেক্ষেত্রে লাগে। আমাদের মনে আছে এর আগে একবার মারাত্মক, আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, ওই সময় একবার ডেঙ্গু জ্বর একটু ভয়াবহ রূপে দেখা দিল। তো আমাদেরই এক ডাক্তার, উনি হলো ডক্টর সাকাওয়াত হোসেন ভুইয়া। তো ওনার কাছে যাইতাম আগে, প্রায়ই যাইতাম। ওনার কাছে দেশ বিদেশের অসংখ্য বইয়ের কালেকশন ছিল, মূলত ওই বইয়ের লোভেই যাইতাম ওইখানে। তো ওনার কাছে যাওয়ার পর ওনার কাছে শুনলাম এক ব্যাংকারের 2টা বাচ্চা, 2টাই হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং হসপিটালে তখন তো তেমন কিছু, এগুলো অনেকেই মারা যেত হসপিটালে। এবং ওই বাচ্চা 2টারে স্যারে মানে একদম জোর করে হয়ে হসপিটাল থেকে নিয়ে এসে পড়ছিল এবং এই 2টা বাচ্চারই ওই ক্রোটেলাস হরিদাস দিয়েছিল এবং এটা খেয়ে 2টা বাচ্চা দ্রুততম সময় সুস্থ হয়ে যায়। তো যাই হোক, তো ক্রোটেলাস হরিদাসটা আমার, যদিও আমার ব্যবহার করি নাই আমি এখনো, তো এটা লাগতে পারে অনেক সময়। লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আমাদের কোনো রোগ ধরে সুনির্দিষ্ট কোনো ওষুধ নাই, আমরা লক্ষণ ভিত্তিক আগাবো। তবে এই যে একটু করবেন, একটু ম্যানেজমেন্ট করবেন। আর এই প্লাটিলেট কমে গেলেই খুব ভয় পাওয়া যাওয়ার কোনো নাই, কারণ প্লাটিলেট খুব দ্রুততম সময়ে আবার বেড়ে যায়। আর প্লাটিলেটের ছোট ছোট, তো অনেক সময় এগুলো মানে গুচ্ছাকারে থাকে, ক্লাস্টার আকারে থাকে, অনেক সময় প্লাটিলেট কাউন্ট মেশিন ঠিক মতো করতে পারে না, কারণ একই সাথে দেখা যায় 4টা 5টা প্লাটিলেট ধরেন বা কয়েকশো প্লাটিলেট এক জায়গায় থাকতে পারে। তো অনেক সময় মেশিন সেগুলোকে একটা ধরে কাউন্ট করে,
এই জন্য অনেক সময় মেশিনও ঠিক মতো এটা ডিটেক্ট করতে পারে না। তো আগে প্লাটিলেট কমে গেলে প্লাটিলেট দিত, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে প্লাটিলেট দিয়ে খুব বেশি লাভ হয় না। হ্যাঁ, প্লাটিলেট দেওয়ার পরেও আরো অনেকগুলা ফ্যাক্টর আছে, 10-12টা ফ্যাক্টর থাকে যেগুলোর কারণে রোগীর অবস্থা খারাপ হতে পারে। সেই জন্য শুধু প্লাটিলেট দিয়ে কোনো লাভ হয় না। এবং একটা সমীক্ষায় দেখা গেছে এই যে প্লাটিলেট কাউন্ট কমে গেলে তাদের যদি প্লাটিলেট দেওয়া হয় আর যাদের প্লাটিলেট দেয় নাই, দুইটার মধ্যে মানে খুব বেশি প্লাটিলেট দেওয়া রোগীদের মধ্যে এগুলো কোনো সিগনিফিকেন্ট কোনো উন্নতি হয় নাই, একই মৃত্যুর হার একই হয়েছে। যার কারণে প্লাটিলেট কাউন্ট যদি 10ও চলে আসে সহজে তারা প্লাটিলেট দেয় না। তো যাই হোক, আর প্লাটিলেট যে পরিমাণ দেওয়ার দরকার হয় ওই সামান্য প্লাটিলেট দিয়ে কোনো লাভ হয় না। আর প্লাটিলেট আলাদা করা খুব কঠিন। একটা রোগীর প্লাটিলেট দিতে গেলে প্রায় 4 ব্যাগ রক্ত একসাথে করে তারপর সেখান থেকে প্লাটিলেট আলাদা করতে হয়, ব্যয়বহুল। এবং সেটা যা দেওয়া হয়, প্লাটিলেটের আয়ু আমরা তো জানি খুব কম, 8 দিন না 9 দিন বা এরকম। তো যাই হোক, এইটা মানে দেখা যায় দেওয়ার পরে মানে অন্যজনের শরীর থেকে আপনি যেটা দিলেন এটা শরীরের মধ্যে খুব বেশি দিন লাস্টিংও করে না, সেই জন্য খুব বেশি লাভও হয় না এই সামান্য পরিমাণ প্লাটিলেট দিয়ে। তো যাই হোক, ডেঙ্গু জ্বর নিয়ে বেশ আলোচনা করলাম, অনেক 1 ঘন্টা সময় পার হয়ে গেল, অনেকের হয়তো উপকার হয়েছে। আসেন আমরা লেভেল অফ হেলথ পড়া শুরু করি। আজকের যে লেভেল অফ হেলথের চ্যাপ্টার, এটা ছোট চ্যাপ্টার। আমরা তো বড় চ্যাপ্টার পড়েছিলাম, লেভেল অফ হেলথের চ্যাপ্টার 10 পড়েছিলাম। চ্যাপ্টার 10 এটা বেশ বড় চ্যাপ্টার ছিল। চ্যাপ্টার 10-এ আমরা দেখেছিলাম যদি ক্রনিক ডিজিজ চিকিৎসা করার পরে যদি কোনো অ্যাকিউট ডিজিজ দেখা দেয় তাহলে সেটার মূল্যায়ন কিভাবে করব এবং সেক্ষেত্রে আমাদের